নমস্কার বন্ধুরা, চাঞ্চল্যকর দৃশ্য সামনে আসছে ইরান থেকে। এবার ইরানের সরকারি মিডিয়ার সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দিয়েছে ইসরায়েল। শুধু তাই নয়, বরং ইসরায়েলের গ্র্যান্ড প্ল্যানও ধীরে ধীরে সামনে চলে আসছে। লাইভ খবর পরিবেশনের সময় ইসরায়েলের একটি মিসাইল সরাসরি সরকারি নিউজ মিডিয়ার সদর দপ্তরে আঘাত আনে, যার ফলে পুরো বিল্ডিং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনও পর্যন্ত মাসুমে আজমি নামের একজন শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে খবর। آنچه که ملاحظه کردید، صدایی که شنیدید، فضای غبارآلوده استادیوم তবে এই বিল্ডিংয়েই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কী মানে? এখানে কি ইসরায়েলের কোনো প্রভাবশালী নেতা লুকিয়েছিল, নাকি অন্য কোনো পরিকল্পনা আছে ইসরায়েলের? এছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট, ইসরায়েল কি তাহলে ইরানের সুপ্রিম লিডারকে লক্ষ্যবস্তু করার মনস্থির করে নিয়েছে? সাম্প্রতিক ডেভেলপমেন্টের সাথে সাথে ইসরায়েলের গ্র্যান্ড প্ল্যানকেও বোঝার চেষ্টা করব আমরা এই ভিডিওটিতে। ইসরায়েল কেন ইরানের নিউজ মিডিয়ার সদর দপ্তরকেই টার্গেট করলো, সেটা বুঝতে হলে প্রথমে আমাদেরকে দুই পক্ষের মধ্যে এখনও পর্যন্ত কে কার বেশি ক্ষতি করে ফেলেছে সেটা বুঝতে হবে। খুব সংক্ষেপে বললে 13 জুন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা দিয়ে এই সংঘাতের শুরু থেকে এখনও পর্যন্ত ইসরায়েল এবং ইরান দুই পক্ষেরই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যেখানে ইরানের সরকারি তথ্য অনুসারে সেখানে 224 জন নিহত এবং 1200 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল জানাচ্ছে যে ইসরায়েলের 24 জন জনগণ নিহত এবং 592 জন আহত হয়েছেন। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি বলেই মনে করছে বিশেষজ্ঞরা, তবুও এতে কোনো সন্দেহ নেই যে ইসরায়েল ইরানের তুলনায় অনেক বেশি ক্ষতি করতে সক্ষম হয়েছে। এবং তাই এখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চাচ্ছেন যে এর ফলে যাতে ইরানের সাধারণ জনগণের মনোবল ভেঙে যায় এবং তারা ইরানিয়ান সরকারের বিরুদ্ধেই এখন গণবিক্ষোভ শুরু করে দেয়। ইরানের সুপ্রিম লিডারকে নিয়ে ইসরায়েলের গ্র্যান্ড প্ল্যান, যেটা এর পরেই আমি আলোচনা করেছি, সেই প্ল্যানের এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু ইরানিদের মনোবলকে ভাঙা এবং তাদেরকে দিয়েই বিদ্রোহ করানোর ইসরায়েলের এই প্ল্যানে বাধা সৃষ্টি করছিল ইরানের সংবাদ মাধ্যম। যুদ্ধ শুধুমাত্র যুদ্ধক্ষেত্রেই লড়াই করা হয় না, বরং দুই দেশের জনগণের মস্তিষ্কেও লড়া হয়। কোনো দেশের সেনা বেশি শক্তিশালী থাকলেও সেই দেশের জনগণই যদি হাল ছেড়ে দেয়, তাহলে সেই দেশ কখনোই জিততে পারবে না। এছাড়াও কোনো দেশের ন্যারেটিভকে সমগ্র বিশ্বের সামনে তুলে ধরতেও সংবাদ মাধ্যম একটি বিশাল ভূমিকা পালন করে। যেমন যুদ্ধে এখনও পর্যন্ত কোথায় কতজন নিহত হয়েছে অথবা আহত হয়েছেন, কোন দেশ কোথায় আঘাত আনছে, সেটা আন্তর্জাতিক আইন অনুসারে সঠিক কিনা, অর্থাৎ কোনো দেশের সম্বন্ধে বিশ্বের কাছে ভালো অথবা খারাপ কোনো ধারণা তৈরি করতেও সংবাদ মাধ্যম বিশাল ভূমিকা পালন করে। তাই ইসরায়েল এখন ইরানের মিডিয়াকে ধ্বংস করতে চাইছে, যাতে ইরানের সাধারণ জনগণের কাছে তাদের চারপাশে ঠিক কী ঘটছে সেটার খবর জানার কোনো উপায় না থাকে। এবং মানুষ তখনই বেশি ভয় পায় যখন মানুষ বুঝতে পারে না যে তাদের আশেপাশে ঠিক কী চলছে, তাদের ভবিষ্যতে ঠিক কী হতে চলেছে। এছাড়াও আরেকটি বিশাল কারণ রয়েছে, যা ইনডাইরেক্টলি তো ইরানিদের মনোবল ভাঙারই কাজ করছে, তবুও এটি তার থেকেও বিশাল একটি কারণ, ইরানের সুপ্রিম লিডারকে নিহত করার চেষ্টা। হ্যাঁ, এটা আর লুকোনো নেই যে ইসরায়েল ইরানের সুপ্রিম লিডার আলী খামেনিকে টার্গেটে রেখেছে। প্রথমে এমন খবর আসছিল যে নেতানিয়াহু আমেরিকার কাছে খামেনিকে টার্গেট করার কথা বলেছেন, তবে ট্রাম্প নাকি খামেনিকে টার্গেট করার এই পরিকল্পনায় সম্মতি দেননি, কারণ ইরান এখনও কোনো আমেরিকান সৈন্য ঘাঁটিতে আক্রমণ করেনি। কিন্তু এবার নেতানিয়াহু সোজা সংবাদ মাধ্যমের কাছেই প্রকাশ করে দিলেন যে ওরা অবশ্যই এই বিষয়ে ভাবছেন এবং নেতানিয়াহুর মতে খামেনি নিহত হলে এই সংঘাত বৃদ্ধি পাবে না, বরং কমবে। এবিসি নিউজের একজন সাংবাদিক ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে প্রশ্ন করেছিলেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে যে বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ইরানের সর্বোচ্চ নেতা খামেনির বিরুদ্ধে ইসরায়েলের একটি হত্যার পরিকল্পনায় ভেটো দিয়ে দিয়েছেন, তখন নেতানিয়াহু জবাব দেন যে এটি সংঘাতকে আরও বাড়াবে না, বরং এটি সংঘাতের ইতি ঘটাবে।
তিনি আরও বলেন যে চিরস্থায়ী যুদ্ধ চলছে, সেটাই ইরান চায় এবং তারাই আমাদেরকে পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। আসলে যা ইসরায়েল করছে তা হলো এই আগ্রাসনের ইতি টানা। আমরা এই মন্দ শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে এই যুদ্ধের অবসান ঘটাতে চাই, আর একমাত্র সেটাই আমাদের পথ। এরপর যখন নেতানিয়াহুকে জিজ্ঞাসা করা হয় যে ইসরায়েলের কি ইরানের সর্বোচ্চ নেতাকে টার্গেট করার কোনো পরিকল্পনা রয়েছে, তখন তিনি বলেন, আমরা যা করা দরকার তাই করছি। আমি বিস্তারিত বলবো না, তবে আমরা ওদের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করেছি। তিনি বলেন এটা মূলত হিটলারের পারমাণবিক দল। রবিবার রয়টার্স সংবাদ সংস্থাকে দেওয়া বক্তব্যে দুজন মার্কিন কর্মকর্তা জানিয়েছিল যে ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহকে টার্গেট করার ইসরায়েলের একটি পরিকল্পনায় বাধা দেন। একজন সূত্র জানিয়েছে, ইরান কি এখনও কোনো আমেরিকানকে হত্যা করেছে? না, যতক্ষণ না তারা সেটি করছে ততক্ষণ আমরা কোনো রাজনৈতিক নেতৃত্বকে টার্গেট করার বিষয়ে ভাববই না। তারা আরও জানান, ইসরায়েলি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল খামেনিকে হত্যার একটি সুযোগ এসেছে, কিন্তু ট্রাম্প সেই পরিকল্পনাকে বাতিল করে দেন। এই বক্তব্যের কয়েক ঘন্টা আগেই ইরান ঘোষণা করে যে তারা ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় এবং তীব্র ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে। নেতানিয়াহু এবিসি নিউজকে আরও বলেন, ইরান পুরো বিশ্বের জন্য এক বিপদ। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের মন্দের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রয়োজনীয়তা বোঝার বিষয়টির প্রশংসা করে বলেন, কখনো কখনো আপনাকে মন্দের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হয়, আর এটি মার্কিন জনগণ তাদের অন্তর থেকে বোঝে। বেশিরভাগ মানুষ অন্তত বোঝে, আর প্রেসিডেন্ট ট্রাম্পও সেটা বোঝেন। আমরা এরকম কিছু হতে দিতে পারি না। অর্থাৎ নেতানিয়াহু যদি সত্যি খামেনিকে টার্গেট করেন এবং ইরানের নিউজ মিডিয়া যদি তার আগে থেকেই বিফল হয়ে যায়, তাহলে একদিকে যেমন ইরানিদের মনোবল আগে থেকেই ভাঙা থাকবে, তার মধ্যে এই খবর ছড়ানোর সাথে সাথেই ইরানে একটি পাওয়ার ক্রাইসিস তৈরি হবে, যা ইরানে একটি গণবিদ্রোহকে জন্ম দেবে এবং বর্তমান ইরানি সরকারের পতন হবে। তবে এটি ইসরায়েলের একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ কৌশলও হতে পারে, যেখানে ইসরায়েল প্রথম দিনের আক্রমণেই ইরানের অনেক টপ কর্মকর্তাদেরকে নিহত করেছেন। সেখানে তারা ইরানি কর্মকর্তাদের মনে এই ভয় ঢুকিয়ে দিতে চাইছেন যে ইরানের সুপ্রিম লিডারকেই চাইলে ইসরায়েল তাদের লক্ষ্যবস্তু বানাতে পারে। শুধুমাত্র ট্রাম্পের অসম্মতির কারণেই তারা সেটা করছেন না। সেখানে সাধারণ ইরানি কর্মকর্তাদের টার্গেট করা তো তাদের কোনো ব্যাপারই না। এছাড়া ইরানি কর্তৃপক্ষ কেন জানি না পাকিস্তানকে টেনে বারবার বলছে যে পাকিস্তান নাকি তাদেরকে রক্ষা করবে, এবং ইসরায়েল নিউক্লিয়ার অস্ত্র ইরানের ওপর নিক্ষেপ করলে নাকি পাকিস্তানও তাদের নিউক্লিয়ার অস্ত্রকে ইসরায়েলের উপরে নিক্ষেপ করবে। আমি এই বিষয়ে অলরেডি একটি ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন। যাই হোক, ভারতের একটা বাচ্চাও বলে দেবে যে ভীতু পাকিস্তান নিউক্লিয়ার অস্ত্র কেন, দীপাবলিতে বাজি ফাটানোর জন্য আমরা যেই চকলেট বোমা ব্যবহার করি সেটিও তারা ইরানকে দেবে না। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের টপ আর্মি অফিসারেরা পোস্ট ছেড়ে ভাগছিল, এবং এই বিষয়ে তাদের কথোপকথনকেও আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি ইন্টারসেপ্ট করে ফেলেছিল, যেখানে তাদেরকে বলতে শোনা যাচ্ছে যে বেঁচে থাকলে আবার ডিউটিতে আসা যাবে, এখন ভাগো। এছাড়া শুধু ভাবুন যে ইরানের আধিকারিকের দ্বারা নিউক্লিয়ার অস্ত্রের এই খবর বের হওয়ার পর পাকিস্তানের এস্ট্যাবলিশমেন্ট এত পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল যে পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টারও সেখানের পার্লামেন্টে ভাষণ দিয়ে এটিকে ক্লিয়ার করেছেন যে পাকিস্তান কাউকে তাদের নিউক্লিয়ার অস্ত্র দিচ্ছে না। তবে এটাও ঠিক যে ইরানের কাছেও এখনও আরও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র রয়েছে, এখনও তারা তাদের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলিকে সম্পূর্ণ ব্যবহার করেনি, এখনও তারা তাদের পুরনো মিসাইলের স্টকগুলিকেই শেষ করছে। এখন দেখার বিষয় যে সেই সব অস্ত্র দিয়ে আঘাত হানলে ইসরায়েলের আয়রন ডোম সেগুলিকে কিভাবে আটকাতে পারে, আদৌ আটকাতে সক্ষম হবে নাকি হবে না। তবে এখন আমার বলতে ইচ্ছে হচ্ছে যে ইসরায়েলের আমেরিকান এয়ার ডিফেন্স না কিনে আমাদের মেড ইন ইন্ডিয়া ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স গ্রিডকে কেনা উচিত। বাই দ্য ওয়ে, আমাদের এয়ার ডিফেন্স স্টেলথ ফাইটার জেট F-35কেও রাডারে ধরে ফেলেছিল, যার জন্য পশ্চিমের মাথায় হাত পড়ে গেছে। এই সম্বন্ধে ভিডিও চাইলে কমেন্টে জানাতে পারেন। এছাড়া বর্তমানের এই টপিককে নিয়ে আপনাদের কি মত এবং আপনারা কার পাশে আছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।